হ্যালো, হ্যালো স্টুডেন্ট। আমি কি লাইভ? আমি যদি লাইভ হই একটু সবাই কনফার্ম করবে, ঠিক আছে? তাহলে তারপর থেকে আমি শুরু করব। একটু সবাই কনফার্ম করো। আমি লাইভ হলে একটু সবাই কনফার্ম করবে, তারপরে আমি শুরু করব, ঠিক আছে? আচ্ছা, মনে হচ্ছে আমি লাইভ আছি। কথাও আশা করি শোনা যাচ্ছে। আজকে আজকে আমি যেটা নাকি শুরু করতে চলেছি সেটা হলো ভারতের নদ নদী সম্পর্কিত আলোচনা। এটা আমরা দুটো পার্টে শেষ করব, ঠিক আছে? ফার্স্ট ডে আমরা ফার্স্ট ডে উত্তর ভারতের নদীগুলো সম্পর্কে আলোচনা করব। এরপর আস্তে আস্তে আমরা দক্ষিণ ভারতের নদী সম্পর্কেও আলোচনা করব। তার আগে চলো পেন কালারটাকে ঠিক করে নিই, আর তারপরেই স্টার্ট করা যাক পুরো বিষয়টা। আচ্ছা, তো আমরা যদি ভারতের নদ নদীর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো ভারতের নদ নদীকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? একটা হচ্ছে হিমালয়ান রিভার, আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার। হিমালয়ান রিভার থেকেই তোমরা বুঝতে পারবে যেই সমস্ত নদীগুলো ভারতের এই যে হিমালয় রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ, এই হিমালয় রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করেছে, সেই সমস্ত নদীগুলো হচ্ছে আমাদের হিমালয়ান রিভার। এর মধ্যে থেকে আমাদের বেসিক্যালি তিনটে নদীর নাম খুব গুরুত্বপূর্ণভাবে জানতে হবে। তার মধ্যে একটা হলো ইন্দাস রিভার, যেটি আমাদের সিন্ধু নদী। একটি জানতে হবে গঙ্গা রিভার, আর একটা জানতে হবে ব্রহ্মপুত্র রিভার। এবার এই উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী কি, চলো আমরা আগে সেগুলোকে আগে আলোচনা করে নিই। তো ভারতের এই হিমালয় দেখতে পাচ্ছ, হিমালয় কোন দিকে আছে? ভারতের উত্তর দিকে। আর এই ভারতটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে এই যে দিকটা, এই যে উপরের সাইডটা, এগুলোর এই দিকে যেই নদীগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি নর্থ ইন্ডিয়া রিভার। আর এই যে সাইডটা, এই জায়গাটা তোমরা দেখতে পারবে অনেকটা উপদ্বীপ টাইপের, তাই না? তো এই সাইডে অর্থাৎ দক্ষিণ দিকে ভারতের যে নদীগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বলে থাকি হয় পেনিনসুলার রিভার, না হলে সেগুলোকেই বলে রাখি আমরা দক্ষিণ ভারতের নদী। এবার হিমালয় যেহেতু উত্তর দিকে আছে, আর হিমালয় থেকে যেই সমস্ত নদীগুলোর উৎপত্তি লাভ করেছে সেগুলোকেই আমরা সম্ভবত বলে রাখি কি উত্তর ভারতের নদী। যার মধ্যে বললাম কি ইন্দাস রিভার আছে, গঙ্গা রিভার আছে, ব্রহ্মপুত্র রিভার আছে। আর পেনিনসুলার অর্থাৎ ভারতের এই উপদ্বীপীয় ভারতে যেই ধরনের নদীগুলো আমরা দেখতে পাই, লাইক মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, এগুলোকে কিন্তু বলা হয় পেনিনসুলার রিভার অর দক্ষিণ ভারতের নদী। এবার তোমরা যদি একটু ভালোভাবে যদি খেয়াল করো, তোমরা জানো যে হিমালয়ের দিকে কি আছে? বড় বড় কি আছে? বরফের চাই আছে। এবার সেই বরফ থেকেই অনেক ধরনের নদী আছে। হিমালয়ের নদীগুলো কি আছে? এই বরফ গলা জলেই কিন্তু বরফ গলে সেই জল দ্বারা পুষ্ট। এবার হিমালয়ে যেহেতু অনেক বড় বড় বরফের চাক আছে, গ্লেশিয়ার আছে, সেখান থেকে বরফ গলে যে নদীগুলো সৃষ্টি হয় সেগুলোতে কিন্তু সারা বছরই জল থাকে। তাই আমরা বলতে পারি উত্তর ভারতের যে নদীগুলো বা হিমালয়ের জলে পুষ্ট যে নদীগুলো সেগুলোতে কিন্তু সারা বছরই জল থাকে, কখনো কিন্তু জলের অভাব হয় না। আচ্ছা, একইভাবে আমরা যদি দক্ষিণ ভারতের নদীর দিকে তাকাই বা পেনিনসুলার রিভারের দিকে তাকাই, এগুলো কিন্তু গঙ্গার থেকে এই বরফ গোলা জল কিন্তু এখানে এসে পৌঁছাচ্ছে না। এখানে তাহলে কি করে জল এসে পৌঁছাচ্ছে? এই পেনিনসুলারের চারপাশে তোমরা দেখতে পারবে যে সমুদ্র আছে। এবার সমুদ্র থেকে জলগুলো বাষ্প আকারে উপরে উঠছে, আর সেগুলোই বৃষ্টি হয়ে এখানে পড়ছে। অর্থাৎ এই পেনিনসুলার রিভারে যেই সমস্ত নদীগুলো আমরা দেখি, এখানে কিন্তু সাধারণত বরফ গলা জলের বদলে বর্ষার জল দ্বারাই কিন্তু এই নদীগুলো ভরে থাকে। তো বুঝতেই পারছো, যখন নাকি সিজন চেঞ্জ হয় বছরের কোনো একটা সময়ে এসে এই বর্ষার জলের অভাব কিন্তু দেখা যায়, যে কারণে এইখানের নদীগুলোতে কিন্তু সারা বছর আমরা জল পাই না। এই জন্য হিমালয়ান রিভারে কি হয়, সারা বছর জল পাওয়া যায় ইন্দাস, গঙ্গা আর ব্রহ্মপুত্রতে, কিন্তু পেনিনসুলার রিভারে কিন্তু সবসময় আমরা জল পাই না। তাই এগুলোকে কি বলা হয়? সাউথের নদী বা পেনিনসুলার রিভারগুলোকে বলা হয় কি বর্ষার জলে পুষ্ট নদী। তো তোমাদের যদি কখনো কোশ্চেন আসে যে কোনগুলো বর্ষার জলে পুষ্ট, তো সাউথের সমস্ত নদী তোমরা বলতে পারো
বা পেনিনসুলার রিভার্সের যেই নদীগুলো আছে সেগুলো কিন্তু বর্ষার জলে পুষ্ট, আর নর্দার্ন ইন্ডিয়ার এই তিনটে নদী কিন্তু সারা বছর জল থাকে, অর্থাৎ এগুলো কি বরফ গলা জলে পুষ্ট। আজকের আমাদের যে আলোচনাটা এটা কিন্তু নর্থের যে নদীগুলি আছে সেগুলো নিয়েই। তো চলো আস্তে আস্তে আমরা পুরো ব্যাপারটাকে দেখে নিই। তার আগে আমি একটুখানি চেক করে নিচ্ছি যে আমরা ঠিকঠাকভাবে লাইভ আছি নাকি, লাইভে ঠিকঠাকভাবে ভিজুয়াল আছি নাকি। তো মনে হচ্ছে আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি, তাও যদি কখনো কোনো অসুবিধা হয় একটুখানি তোমরা ওয়েট করো, আমি একটু এই জিনিসটাকে দেখে নিই তারপরে আমি স্টার্ট করছি। তো চলো আমরা পরের স্লাইডে যাই আর বাকি জিনিসটা দেখি। দেখো এইখানটায় আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভারতের একটি ম্যাপ। এবার ভারতের এই ম্যাপটা দেখলে তোমরা দেখতে পারবে উত্তর ভারতে কিন্তু হিমালয়ের পর্বতমালা আছে, দেখতে পাচ্ছ এই ব্রাউন কালার দিয়ে আছে। এইগুলো কিন্তু তুলনামূলক অনেকটা উঁচু জায়গা। এইখানেও দেখো এই যে উপদ্বীপীয় মালভূমিতে এখানেও কিন্তু উঁচু জায়গার আধিক্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে গ্রিন এরিয়া কিন্তু পুরোপুরি প্লেন। অর্থাৎ আমরা কি বলতে পারি, উত্তর থেকে যেই নদীগুলো এসছে, হিমালয় থেকে যেই নদীগুলো বেরিয়েছে, এগুলি কিন্তু ক্রমশ এই সমতল ভূমি দ্বারা প্রবেশ করে হয় এখানে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, না হলে কিছু কিছু নদী কিন্তু এই সাইড থেকে গিয়েও আরব সাগরের দিকে পতিত হয়েছে। আবার তোমরা যদি ভালোভাবে দেখো উপদ্বীপীয় মালভূমির দিকে তাহলে দেখতে পারবে এই সাইডটা কি অনেকটাই উঁচু, এই সাইডটা অনেকটাই উঁচু। যেহেতু এই সাইডটা অনেকটা উঁচু, এর মধ্যে দিয়ে যে নাকি দেখো যে গ্রস্ত উপত্যকাগুলো আছে, কিছু নদী কিন্তু এই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে এসেও বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অর্থাৎ ভারতকে যদি আমরা যদি হিসাব করি, ভারতের এই দিকটা তোমরা জানো এই দিকটা কি ভারতের পশ্চিম দিক, এই দিকটা কি ভারতের পশ্চিম দিক, আর এই দিকটা কি ভারতের পূর্ব দিক। তো সেই দিক থেকে দেখতে গেলে দেখো যেহেতু ব্রাউন কালারের আধিক্য এদিকে বেশি আছে, তো এইদিকে পাহাড়গুলো কিন্তু উঁচু, আর এই দিকগুলো কি ক্রমশ ঢালু। তাই নদীগুলো বেশিরভাগই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে পতিত হয়েছে। এবং ভারতের ভূভাগও কোশ্চেন আসে অনেক ক্ষেত্রেই, ভারতের ভূভাগ কি পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু অনেকটাই ঢালু। এই জন্য নদীগুলো বেশিরভাগ নদী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে পতিত হয়েছে। এবার কথা হলো তাহলে কি কোনো ধরনের নদী আমাদের পশ্চিম দিকে পতিত হয়নি? না, হয়েছে। এখানে তোমরা নর্মদা নদী দেখতে পারবে, যেটা নাকি অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করে এদিকে এসে কি আরব সাগরের দিকে পতিত হয়েছে, এরকম দেখতে পারবে। কিন্তু বেশিরভাগ নদী আমরা যদি দেখি সেটা কিন্তু পশ্চিম থেকে উৎপত্তি লাভ করে পূর্বে গিয়ে পতিত হয়েছে। আচ্ছা একটুখানি ওয়েট করো, লাইভটা ঠিকঠাক চলছে নাকি আমি একবার কনফার্ম করে নিই, যাতে আমি পরের ব্যাপারগুলো বলতে পারি তোমাদের। জাস্ট এ মিনিট। কোথায় 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 চ্যানেলটা কোথায়? অ্যাকচুয়ালি প্রথম থেকে সেট আপ করে না বসলে এই প্রবলেমগুলো একটু একটু হয়, তাও দেখছি যতটুকু প্রবলেম না হয়। আচ্ছা, তো এতটুকু আমাদের বলা হয়ে গেল তাই তো। তো চলো এবার আমরা পরের স্লাইডে যাই, গিয়ে বাকি ডিটেলসগুলো তোমাদের সাথে আমি আলোচনা করে নিই। এখানটায় তোমরা আরও একটা ম্যাপ দেখতে পাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নদীগুলো, এইগুলো সব কিন্তু উত্তর ভারতের নদী। অর্থাৎ ভারতের ম্যাপটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে এই যে সমস্ত নদীগুলো দেখতে পাচ্ছি এগুলোই কিন্তু উত্তর ভারতের নদী। এর ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, প্রধান নদী হিসাবে আমি আগেই বলেছি ইন্দাসের কথা, আমি প্রধান নদী হিসাবে এর আগেই বলেছি গঙ্গার কথা, এছাড়াও প্রধান নদী হিসাবে আমি বলেছি ব্রহ্মপুত্রর কথা। যে তিনটা সম্পর্কে আমরাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এবার এগুলো ছাড়াও এদের বিভিন্ন শাখা নদী উপনদী লাইক ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ, লুনি, চম্বল, সরস্বতী, ঠিক আছে, যমুনা, গন্ডক, কোশি, এই ধরনের নদীগুলোও কিন্তু উত্তর ভারতের নদী। একইভাবে এই যে পেনিনসুলার, ভারতের যে নাকি পেনিনসুলার রিভার,
কোনগুলো? যেগুলো নাকি দক্ষিণ ভারতের নদী, অর্থাৎ এই উপদ্বীপীয় অংশে ভারতের যেই সমস্ত নদী আমরা দেখতে পাচ্ছি, যেমন দেখো নর্মদা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এগুলো কি আছে? এগুলো ভারতের এই উপদ্বীপীয় অঞ্চলে আছে। তাই এই সমস্ত নদীগুলো কি সব? দক্ষিণ ভারতের নদী। তো এগুলো কি আমাদের সাউথ সেকশন। ঠিক আছে, খুব ভালোভাবে দেখতে পারবে এখানটায় পুরো পার্ট করে দেওয়া আছে কোনগুলো উত্তর ভারতের আর কোনগুলো দক্ষিণ ভারতের। তো চলো পরের স্লাইডে যাই। পরের স্লাইড থেকে আমরা বেসিক্যালি পুরো জিনিসটাকে আমরা আস্তে আস্তে দেখব। এইখানটায় আমরা যেই নদীটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের কোন নদী? ইন্দাস রিভার। দেখো ইন্দাস রিভারের দিকে যদি আমরা তাকাই, এটার উৎপত্তি দেখো কোথার থেকে হয়েছে। এটার উৎপত্তি কিন্তু হয়েছে হিমালয় মাউন্টেন থেকে। বাট এই যে হিমালয় মাউন্টেনটা তোমরা যদি ভালোভাবে দেখো এটা কোথায় আছে? এটা কিন্তু আছে চায়নায়। অর্থাৎ এই যে ইন্দাস রিভার বা সিন্ধু নদী, এটা কিন্তু উৎপত্তি লাভ করেছে চীন থেকে। এরপরে দেখো ভারতের ঠিক এই যে অংশটা, এই অংশ দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছে। আর এই অংশ থেকে ভারতে প্রবেশ করে এই নদীটা কিন্তু ভারতের মধ্যে দিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে, পাকিস্তানের এই বালুচিস্তান এলাকার মধ্যে দিয়ে কিন্তু করাচির পাশ থেকে এসে আরব সাগরে পতিত হয়েছে। অর্থাৎ এই যে সিন্ধু নদী, এই সিন্ধু নদী কিন্তু তিনটে দেশ অতিক্রম করেছে। কোন কোন তিনটে দেশ? প্রথমে এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে দিয়ে গেছে। ইন্ডিয়ার পরে এই সিন্ধু নদী কোথায় গেছে? ইন্ডিয়ার পরে সিন্ধু নদী গেছে, সরি ইন্ডিয়া বলছি, প্রথমে সিন্ধু নদী কোথায় গেছে? চায়না থেকে উৎপত্তি লাভ করেছে। এরপরে কোথায় গেছে? ইন্ডিয়া। আর ইন্ডিয়া হয়ে লাস্টে গিয়ে পাকিস্তান হয়ে আরব সাগরে কিন্তু পতিত হয়েছে। আচ্ছা, একটু দাঁড়াও, আরো কিছু বলার আছে। আচ্ছা, এরপর আমরা পরপর দেখি, ঠিক আছে? যেটা নাকি বলছিলাম, এই যে নদীটা, এই নদীটা চীন থেকে আমরা জানলাম উৎপত্তি লাভ করেছে। এরপর ইন্ডিয়া হয়ে কোথায় গেছে? পাকিস্তানে গেছে। কিন্তু এই চীনের যেই জায়গার থেকে এটার উৎপত্তি লাভ করেছে, এই জায়গার নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জায়গাটার নাম কি? সিঙ্গি সিঙ্গি খাম্বাব গ্লেসিয়ার। কি? সিঙ্গি খাম্বাব গ্লেসিয়ার। ঠিক আছে, এটা কোথায় আছে? এটা কিন্তু আছে মানস সরোবরে। এটা কোথায় আছে? মানস সরোবর। আর মানস সরোবরটা কোথায় আছে? মানস সরোবরটা আছে চীনে। এটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মিলনস্থল আমরা কোথায় জানলাম? কোথায় মিলিত হয়েছে সিন্ধু নদী? কোথায় পড়েছে এসে? আরব সাগরে। আচ্ছা, এরপরে আমাদের আরো জানতে হবে এই দেশটি তিনটি দেশের মধ্যে দিয়ে গেছে, এটা আমরা অলরেডি বলে দিয়েছি। এই সিন্ধু নদীর বা ইন্দাস রিভারের আর একটা কিন্তু নাম আছে। নামটা কি? দরিয়া দরিয়া ই সিন্ধ। এই নামটাকে মনে রাখবে, নামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যে এই যে সিন্ধু নদী সম্পর্কে জানবো, এর 5টি প্রধান উপনদী রয়েছে, যেগুলো কি চেনাব, বিয়াস, ঠিক আছে, ঝিলাম, সতলুজ, এগুলো সম্পর্কে এরপরেই আমরা আস্তে আস্তে জানবো পরের স্লাইডে। তো এই যে তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ, এই স্লাইডে গিয়ে আমরা এই ব্যাপারগুলোকে ডিটেলসে জানার চেষ্টা করব। দেখো সিন্ধু নদের যদি দেখি, সিন্ধু নদ তো দেখলাম আমরা কোথার থেকে উৎপত্তি লাভ করেছে? চীন থেকে। চীনের এই আমি যেটা বললাম না সিঙ্গিখাম্বাব গ্লেশিয়ার, কিন্তু কোথাও কোথাও বইতে এই নামটা খুব বেশি করে দেখতে পারবে, এটা হচ্ছে বোকারচু গ্লেশিয়ার, ঠিক আছে?
তো যেটাই পাবে, যদি সিঙ্গিকাম বা ভীমবাহ পাও সেটাকে রাইট করবে, আর না হলে বোকারচু গ্লেশিয়ারটাকেই রাইট করবে। এবার চীন থেকে উৎপত্তি লাভ করেছে, স্বাভাবিকভাবেই এই নদীর জলের উপরে সবার আগে অধিকার আছে চীনের। এরপরে ভারতের কোন প্রদেশ থেকে, খুব ভালোভাবে যদি লক্ষ্য করো, ভারতের যে নাকি লে লাদাখ, এর মধ্যে থেকে এই যে লে অঞ্চলের পাশ দিয়ে কিন্তু এই সিন্ধু নদী প্রবেশ করেছে। এরপর দেখো এর মধ্যে দিয়ে প্রবেশ করে এই পাকিস্তানের যে নাকি গিলগিট বালুচিস্তান এলাকা, সেখান থেকে প্রবেশ করে কিন্তু আরব সাগরে পতিত হয়েছে। অর্থাৎ আগে ভারতের মধ্যে দিয়ে গেছে, দেখো এইখানটা দিয়ে, আগে কোথায়, চীনের মধ্যে দিয়ে আগে তো ভারতে প্রবেশ করেছে, তারপরে কোথায় প্রবেশ করেছে, পাকিস্তানে প্রবেশ করেছে। তো অধিকার কার আগে হওয়ার কথা ছিল এই জলে, ভারতের অধিকার হওয়ার কথা ছিল। কিন্তু এই নদ, এই নদ যে নাকি জল ভারতের মধ্যে দিয়ে পাকিস্তানে গেছে, তার মধ্যে থেকে কিন্তু 20% জলে শুধুমাত্র ইন্ডিয়ার অধিকার ছিল, আর বাকি যে 80% জল, এটা ব্যবহারের অধিকার ছিল কার কাছে, এটা ব্যবহারের অধিকার ছিল পাকিস্তানের কাছে। ঠিক আছে, এটা কি অনুসারে, 1960 সালে, 1960 সালে একটি সিন্ধু চুক্তি হয়েছিল, সিন্ধু চুক্তি হয়েছিল। সেই সিন্ধু চুক্তি অনুসারে কিন্তু এই জলে 20% ইন্ডিয়ার অধিকার আছে আর 80% পাকিস্তানের। যদিও তোমরা জানো কিছুদিন আগে যখন নাকি ভারতের পুলওয়ামায় অ্যাটাক করলো, আর সেই টাইমে কিন্তু আমাদের ভারতের থেকে কিন্তু এই সিন্ধু চুক্তিটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যেই সিন্ধুর জলে অধিকার ইন্ডিয়ার মাত্র ইন্ডিয়া শুধুমাত্র 20% ব্যবহার করতে পারত, আর পাকিস্তান 80%, সেটার উপরে কিন্তু আর ভারতের কোনো বাধারোপ থাকলো না, অর্থাৎ ভারত পুরোটা চাইলে ব্যবহার করতে পারে। আচ্ছা, এরপরে আমাদের যেটা নাকি জানতে হবে, এখানে সিন্ধু নদের বিভিন্ন নদ নদী সম্পর্কে, শাখা নদী উপনদী এগুলো সম্পর্কে। তো এগুলো জানার জন্য চলো আমরা পরের স্লাইডে চলে যাই, যেখানে গিয়ে আমরা ডেপথে আলোচনা করতে পারবো। আচ্ছা, আমরা কোন শাখা নদীগুলোর কথা বলবো, আমরা কিন্তু এখানটায় বেসিক্যালি যেটা নাকি বলবো, সেটা নাকি বাম তীরের যে 5টি উপনদী রয়েছে। বাম তীরের 5টি উপনদী মানে কি, ভালোভাবে দেখো, সিন্ধু নদটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়েছে, দেখো এখান থেকে উৎপত্তি লাভ করে এই দিকে ফ্লো হয়েছে। তাহলে এই দিকটা কি, বাঁ দিক, এই দিকটা কোন দিক, লেফট, আর এই সাইডটা কোন দিক, রাইট সাইড। তো আমরা যদি দেখি সিন্ধুর বাঁ দিকে এই যে চেনাব, ঝিলাম, বিয়াস, রবি, সতলুজ, এই যে নদীগুলো আছে না, এগুলোকে বলা হয় বাম তীরের নদী। একইভাবে যদি আমরা রাইট সাইডের নদী দেখি, তাহলে আমরা দেখতে পারবো কি, টোচি, কাবুল, সুয়াত, কানুর, ঠিক আছে, গিলগিট, শায়ক। তো এর মধ্যে থেকে শায়ক নদীটার নাম, ডান তীরের উপনদীর মধ্যে থেকে শায়কের নামটাকে একটু ইম্পর্টেন্টের সাথে মনে রাখবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাম তীরের উপনদী গুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তো চলো সিন্ধুর বাম তীরের উপনদী সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই যে স্লাইডটা তোমরা দেখছো, এখানটায় কিন্তু সিন্ধুর বাম তীরের উপনদীগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। তো যদি সিন্ধুর বাম তীরের উপনদীর দিকে তাকাই, তাহলে দেখতে পারবে, এই যে সিন্ধুর এই যে 5টা নদী, এই সিন্ধুর এই 5টা নদী বেশিরভাগ ক্ষেত্রেই কার উপর থেকে প্রবাহিত হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রবাহিত হয়েছে ভারতের এই সেকশনটার উপর থেকে। আর এটাকে বলা হয় কিন্তু পাঞ্জাব এলাকা। তো পাঞ্জাবকে এই জন্যই কি বলা হয়, পাঞ্জাবকে এই জন্যই বলা হয় পঞ্চনদের দেশ, যেহেতু এই প্রধান 5টা নদী পাঞ্জাবের উপর দিয়ে গেছে, তাই পাঞ্জাবকে বলা হয় কি, পঞ্চ নদের দেশ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমেই জানবো এখানে দোয়াব সম্পর্কে। দোয়াব জিনিসটা কি, দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে নদীটা গেছে, এই নদীটা কিন্তু আমার সিন্ধু নদী, যেটা এখান থেকে গিয়ে ভারতের মধ্যে দিয়ে পাকিস্তানে গেছে। এটা কোন নদী, এটা হচ্ছে আমাদের সিন্ধু নদী। এবার দুটো নদীর মধ্যবর্তী যে জায়গা আছে না, এই দেখো যেমন সিন্ধু, আর এটা হচ্ছে আমাদের ঝিলাম নদী, এর মধ্যবর্তী এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাকে বলা হয় দোয়াব। শুধু সিন্ধু আর ঝিলাম না, কখন কাকে আমরা দোয়াব বলবো, দুটি নদীর মধ্যবর্তী জায়গা,
দুটি নদীর মধ্যবর্তী জায়গাকে আমরা কি বলবো? দোয়াব। তো সেই হিসাবে যদি আমরা দেখি সিন্ধু আর ঝিলামের মধ্যেও দেখো জায়গা আছে, তো এখানে একটা দোয়াবের সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখি ঝিলাম আর চেনাবের মধ্যেও দেখো জায়গা আছে, তো এখানেও দোয়াব সৃষ্টি হয়েছে। চেনাব রবির মধ্যে আছে, রবি বিয়াসের মধ্যে আছে, আর বিয়াস সুতলেজের মধ্যে আছে। এইভাবে কিন্তু এই অঞ্চলে বেশ কিছু দোয়াবের সৃষ্টি হয়েছে। তো চলো একে একে আমরা দেখে নিই কোন কোন দোয়াব সৃষ্টি হয়েছে। তার আগে না আমি কালারটাকে চেঞ্জ করে নিই যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা, গ্রিন করে নি, হ্যাঁ। তো দেখো প্রথমেই যদি বলি সিন্ধু আর ঝিলাম নদী, কোন নদীটার কথা বলছি? এই যে সিন্ধু নদী আর ঝিলাম নদী, এই যে মধ্যবর্তী এরিয়াটা, এটা তো দুটো নদীর মধ্যবর্তী এলাকা, তো এখানে একটা কি দোয়াব সৃষ্টি হবে। তো আমরা লিখি সিন্ধু প্লাস ঝিলাম, এই দুটো নদীর মধ্যবর্তী এলাকায় যেই দোয়াবটা সৃষ্টি হয়েছে তাকে বলা হয় কি? সিন্ধু সাগর দোয়াব। সিন্ধু সাগর দোয়াব, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি ঝিলাম আর চেনাবের মধ্যে, দাঁড়াও কালারটাকে আবার চেঞ্জ করে নিই, পেন কালারটাকে কোন কালার করি, আচ্ছা চলো ব্লু করে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঝিলাম, এই যে ঝিলাম নদী গেল এখান থেকে, ঠিক আছে। আর এখানটায় যদি ফলো করো এই যে নদীটা, এই যে নদীটা, এটা কি? এটা হচ্ছে চেনাব। তো এই ঝিলাম আর চেনাবের মধ্যবর্তী এই যে জায়গাটা, এইখানটাও একটা দোয়াব সৃষ্টি হয়েছে। কোন দোয়াব হবে? ঝিলাম আর চেনাব এর মধ্যবর্তী জায়গাও কিন্তু একটা দোয়াব সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় কি? ছাজ দোয়াব। CHH, ছাজ দোয়াব, ঠিক আছে। এটাকে বলা হয় কি? ছাজ দোয়াব। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি রবি আর চেনাবের মধ্যে, রবি আর চেনাব, কালারটা তার আগে আবার চেঞ্জ করে নি। এটার কথা কি বললাম? এটা চেনাব নদী। আর এই যে নদীটা আছে, এই নদীটা হচ্ছে রবি নদী বা রবি নদী। এবার দেখো এর মধ্যবর্তী এলাকা, এই এলাকাটায় এখানটাও তো একটা দোয়াব সৃষ্টি হয়েছে। তো চেনাব আর রবি এর মধ্যবর্তী জায়গায় যে দোয়াবটা সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলবো রেহেনা দোয়াব। সরি, রিচনা, রিচনা দোয়াব। আচ্ছা, চেনাব আর রবির মধ্যে কি আছে তাহলে? রেচনা দোয়াব। আচ্ছা, এরপরে যদি দেখি রবি আর এদিকে হচ্ছে বিয়াস, রবি নদীটা এই যে দেখতে পেলে, আর এই যে দেখো বিয়াস নদী, ঠিক আছে। এই রবি আর বিয়াসের মধ্যেও দেখো একটা দোয়াব সৃষ্টি হয়েছে। তো রবি আর বিয়াসের মধ্যে যেই ধরনের দোয়াব সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো কি? বাড়ি দোয়াব। পরীক্ষার সময় কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসে বাড়ি দোয়াব কোন কোন নদীর মধ্যে, রেচনা দোয়াব কোন কোন নদীর মধ্যে, ঠিক আছে। তো এগুলোকে খুব ভালোভাবে অ্যান্সার করতে হবে। আর এরপরে আমরা যদি দেখি বিয়াস আর সতলুজ, এই যে নদীটা দেখতে পাচ্ছ, দাঁড়াও পেন কালারটাকে আবার চেঞ্জ করে নি, ব্লুই করে নিলাম। এই যে একটা নদী এসছে দেখতে পেয়েছো, এই যে নদীটা, এই নদীটাকে বলা হচ্ছে কি? সতলুজ নদী। আর এই যে সতলুজ আর বিয়াসের মধ্যে এই যে জায়গাটা, তো এটাকে আমরা কি বলবো? বিয়াস প্লাস সতলুজ, এই দুটো নদীর মধ্যবর্তী এলাকাকে আমরা বলবো বিস্ট দোয়াব। তো আমরা পাঁচটা দোয়াবের নাম জানলাম: সিন্ধু সাগর দোয়াব, ছাজ দোয়াব, রেচনা দোয়াব, বাড়ি দোয়াব আর বিস্ট দোয়াব। যেখানে আমরা সিন্ধু দোয়াব জানলাম কি? সিন্ধু আর ঝিলামের মধ্যে। ছাজ দোয়াব আমরা জানলাম ঝিলাম আর চেনাবের মধ্যে। রেচনা জানলাম চেনাব আর রবি নদীর মধ্যে। অন্যদিকে বাড়ি দোয়াব জানলাম রবি আর বিয়াসের মধ্যে। আর বিস্ট দোয়াব জানলাম কি আমরা? বিয়াস ও সতলুজ নদীর মধ্যে। এতটুকুতে কারো কোনো অসুবিধা? আচ্ছা, যদি অসুবিধা না থাকে তাহলে আমাদের পরের পার্টে আমাকে বলতে হবে আমরা যে মেনলি এই যে সিন্ধু নদী নিয়ে বলছি, যেই নদীটা এই চীন থেকে উৎপত্তি লাভ করলো আর ভারতের মধ্যে দিয়ে এই যে পাকিস্তানে প্রবেশ করলো, এই নদীটার এই নদীটার দৈর্ঘ্য কতটুকু? এই নদীটার দৈর্ঘ্য কিন্তু 2800
কিলোমিটার, 2880 কিলোমিটার, ওই গড়ে বলতে পারো 2900 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু এই নদীর মোট দৈর্ঘ্য। আচ্ছা, তোমরা পরীক্ষার সময় যদি 2880 যদি না দেখো, তাহলে এই 2900-র আশপাশে যেটা পাবে অপশানে সেটাকেই রাইট করে দেবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যেটাকে দাঁড়াও পেন কালারটাকে চেঞ্জ করে নিই। আমরা যে 2900 কিলোমিটার বললাম, যে ইন্দাস নদী বা সিন্ধু নদীর সম্পূর্ণ দৈর্ঘ্য, এর মধ্যে থেকে ভারতের মধ্যে দিয়ে যদি ফলো করো, তাহলে তো শুধু এইটুকু জায়গা থেকে শুরু করে এইটুকু জায়গার মধ্যে, অর্থাৎ এই এরিয়াটুকুর মধ্যে দিয়ে তো শুধু ভারতে প্রবেশ করেছে না। তো ভারতে যদি সিন্ধু নদীর দৈর্ঘ্য দেখি, তাহলে আমরা কি বলবো, 709 কিলোমিটার। অর্থাৎ সিন্ধু নদীর দৈর্ঘ্য, সম্পূর্ণ দৈর্ঘ্য 2900 কিলোমিটারের আশপাশে হলেও ভারতে এর মোট দৈর্ঘ্য কিন্তু 709 কিলোমিটার। এটাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমরা চেনাব বলছিলাম না, চেনাব দেখতে পাচ্ছ, এই যে চেনাব নদী, এই চেনাব নদীটা কিন্তু, চেনাবের একটা নাম আছে, চেনাবের একটা নাম আছে, নামটা কি, চন্দ্রভাগা। একইভাবে আমরা যে বিয়াসের কথা বলছিলাম না, বিয়াস, একে কিন্তু অনেক ক্ষেত্রে বিপাশা বলেও ডাকা হয়, বিপাশা নদী। ঠিক আছে, আচ্ছা, চন্দ্রভাগা আর ওদিকে বিপাশা। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা চেনাবের কথা বলছি, এটাই কিন্তু সব থেকে বড় উপনদী। ঠিক আছে, চেনাব হচ্ছে, চন্দ্রভাগা হচ্ছে সব থেকে বড়, মানে দৈর্ঘ্যের দিক থেকে যে কটা উপনদী আছে তার মধ্যে থেকে সব থেকে বড় হচ্ছে চেনাব। চেনাব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে, চেনাব কোথার থেকে উৎপত্তি লাভ করেছে, বারালাচলা হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। বারালাচলা, বারালাচলা থেকে উৎপত্তি লাভ করেছে, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, চেনাবের কথা আমি বললাম। চেনাবের পরে আরেকটা জিনিস চেনাবের ক্ষেত্রে বলা যায়, চেনাব নদী না দুটো নদীর মিশ্রণে তৈরি হয়েছে। ঠিক আছে, একটা কি, চন্দ্র, একটা চন্দ্র, চেনাব নদীটা তৈরি হয়েছে দুটো নদীর মিশ্রণে, একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে ভাগা। এটাও পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে কোশ্চেন আসে, এই দুটো নদী নিয়েই কিন্তু চেনাবের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই যে এই দেখো, এটা তো ইন্দাস রিভার, এটা গেল ঝিলাম, আর এই যে যে চেনাব আছে না, চেনাব দুটো নদী নিয়ে তৈরি হয়েছে, এই জন্য একটা নদী হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে ভাগা, এটাকে মনে রাখতে হবে। আচ্ছা, দৈর্ঘ্যের দিক থেকে যদি বলে সব থেকে বড়, দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে বড়, দৈর্ঘ্যে সব থেকে বড়, তাহলেও আমরা বলবো কি, চেনাবের কথা। চেনাব কিন্তু দৈর্ঘ্যে সব থেকে বড়। ঠিক আছে, আচ্ছা, মানে চেনাব, সতলুজ। আচ্ছা, ভারতের দিক থেকে দেখতে গেলে, ঠিক আছে, আর যদি সম্পূর্ণ দেখতে হয় কোন নদী সব থেকে বড় উপনদীগুলোর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আবার সতলুজ হয়ে যাবে। কারণ সতলুজ, সতলুজকে যদি দেখি, ভারতে আছে সতলুজ, ভারতে যদি দেখি সতলুজ, ওই ধরো 1050 কিলোমিটার ভারতে সতলুজ আছে। আর যদি অল ওভার দেখি, অল ওভার, তাহলে কিন্তু সতলুজের মোটামুটি ওই ধরো 1450 কিলোমিটার অল ওভার। একইভাবে যদি আমরা যেটা নাকি বলছি চেনাব বড় উপনদী, কিন্তু সেটা যদি ভারতে দেখি, তাহলে কিন্তু আমরা দেখব চেনাব ইন্ডিয়াতে 1180 কিলোমিটার। তো ভারতের দিক থেকে হিসাব করলে সব থেকে বড় উপনদী কি, চেনাব। আর যদি আমরা অল ওভার বলি, তাহলে হচ্ছে সেক্ষেত্রে হয়ে যাবে কি, সতলেজ বা সুতলেজ। ঠিক আছে, আর সব থেকে বড়।
আর ভারতে দেখতে গেলে সতলেজের হচ্ছে 1050 কিলোমিটার। এইটুকুকে কিন্তু আমাদের এখান থেকে মনে রাখতেই হবে, এইটুকুকে ভুললে হবে না। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, এই দেখো 5টা নদী, এই যে 5টা নদী যেখানে মিলিত হচ্ছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার একটা নাম আছে, এই নামটাও খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে মিথানকোট, যেটা পাকিস্তানে আছে, ঠিক আছে? মিথানকোট, এই নামটাকেও মনে রাখতে হবে। এটাকে কি বলা হয়? মিথানকোট। আচ্ছা, তো চলো এরপরে আমরা পরের স্লাইডে যাই। এখান থেকে মোটামুটি আমাদের বলা হয়ে গেছে। সিন্ধুর বৃহত্তম উপনদী ভারতের হিসাবে আমরা বললে অবশ্যই বলবো চেনাবের নাম, কিন্তু অল ওভার দেখতে গেলে সেটা হয়ে যাবে কি সুতলেজ বা সুতলেজেরও একটা নাম আছে, কিন্তু এখানটা আমি লিখেই দিচ্ছি, সতলুজ। সতলুজ, সতলুজ বা সুতলেজ নদীর আরেকটা নাম হচ্ছে শতদ্রু, শতদ্রু বলা হয়, ঠিক আছে? ওকে, এখানে আর জায়গা নেই, পরের স্লাইডে যাই। ওকে, এখান থেকে আর আমাদের মোটামুটি দরকার নেই। এবার আমরা যেই নদী সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। একটু দাঁড়াও, একটু জল খেয়ে নিই। আচ্ছা, গঙ্গার যদি দেখি, গঙ্গারও কিন্তু, গঙ্গার প্রথমে যদি উৎস দেখি, তাহলে গঙ্গা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে। প্রথমেই যদি আমরা গঙ্গাকে দেখি, গঙ্গা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে, ঠিক আছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। এটা একটা নাম আছে, গঙ্গোত্রী হিমবাহের কোথার থেকে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে, গোমুখ গুহা। আচ্ছা, অনেক সময় কোশ্চেন আসে, এই যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে, এটা কোথায় আছে, মানে কোন রাজ্যের কোন জেলায় আছে? তো মনে রাখবে, উত্তর কাশী জেলায় আছে, উত্তর কাশী জেলায়। আর এই উত্তর কাশী জেলাটা কোথায় আছে? উত্তর কাশী জেলাটা আছে কিন্তু উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের উত্তরকোশি জেলা থেকে, উত্তরকোশি জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, গঙ্গা নদী সম্পর্কে আমরা পড়ছি, গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? মনে রাখা খুব সহজ, 2525 কিলোমিটার। আর 2025 সালে এসে এটা মনে রাখা আরও সহজ। 2025 সালকে আমরা কি লিখি? আমরা অনেক সময় ডেট লেখার সময় লাস্টে কি লিখি? 0.25 লিখি। তো 2525 মনে রাখলেই আমরা খুব সহজে মনে রাখতে পারবো গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। আচ্ছা, এরপরে আমাকে যেটা নাকি জানতে হবে, আচ্ছা এরপরে আমরা আগে এমনি ডিটেলসগুলো জেনে নিই, তারপরে এগুলো সম্পর্কে আরও জানবো। এই গঙ্গা নদী যদি আমরা দেখি না, আমরা সিন্ধু নদী কি দেখলাম? সিন্ধু নদী কিন্তু অনেক বড়, মানে চীন থেকে উৎপত্তি লাভ করে ভারতের মধ্যে হয়ে একবারে কিন্তু পাকিস্তানে গিয়ে শেষ হয়েছে। কিন্তু তারপরেও যদি আমরা সিন্ধু নদীর দিকে তাকাই, সিন্ধু নদী ভারতে কিন্তু অনেকটা কম ছিল। কিন্তু ভারতে যত নদী আছে তার মধ্যে থেকে যদি দেখি, গঙ্গা কিন্তু অনেকটা দূর ট্রাভেল করে গিয়ে তারপরে অ্যাট লাস্ট বাংলাদেশের মধ্যে দিয়ে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আরেকটা ভাগ হুগলি নাম নিয়ে আমাদের কলকাতার মধ্যে দিয়ে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে ভারতের যে বৃহত্তম অববাহিকা, পেন কালারটাকে আমি চেঞ্জ করে নিই আর একবার, ভারতের বৃহত্তম অববাহিকাও কিন্তু এই গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। ভারতের বৃহত্তম অববাহিকা, এটাও কোথায় আছে? এই গঙ্গা নদীতেই কিন্তু ভারতের বৃহত্তম অববাহিকা গড়ে উঠেছে। এরপর আমরা যদি গঙ্গা নদীকে দেখি, গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো
তো যদি গঙ্গা নদী দেখি আমরা কি বললাম, উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে, এটা হলো সেই উত্তরাখণ্ড, ঠিক আছে। তো গঙ্গা নদী অ্যাট ফার্স্ট কোথায় ট্রাভেল করেছে দেখো, প্রথমে কিন্তু গঙ্গা নদী এই যে এইটুকু যে ট্রাভেল করলো এটা কিন্তু উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে প্রবেশ করলো, ঠিক আছে। তো কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবেশ করেছে গঙ্গা নদী, আমি এখানে আগে লিখে নিচ্ছি রাজ্য, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে, ফার্স্টেই কিন্তু উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। আচ্ছা, উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে গঙ্গা কতটুকু ট্রাভেল করেছে, এই দেখো এই যেটুকু জায়গা, এই জায়গাটুকু কিন্তু উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে গেছে। তাহলে এটা কতটুকু জায়গা, এটা কিন্তু প্রায় ওই ধরো 110 কিলোমিটার মতো গঙ্গা উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে ট্রাভেল করেছে। এরপর এই যে গঙ্গাটা আসলো এইখানটা থেকে দেখো একটা অন্য রাজ্য আছে, এই দেখো আমি রাজ্যটাকে ফার্স্টে আন্ডারলাইন করে দিচ্ছি তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়। এই দেখো এই রাজ্যটার মধ্যে দিয়ে কিন্তু গঙ্গা গেছে, অর্থাৎ এইখান থেকে এই যে গঙ্গা শুরু হলো না, কালারটাকে চেঞ্জ করে দিই, হাইলাইট করে দিই, দেখতে সুবিধা হবে। এই দেখো এই যে জায়গাটার মধ্যে দিয়ে এই যে গঙ্গা আসছে এই রাজ্যটার মধ্যে দিয়ে, এই রাজ্যটা কিন্তু এখনো শেষ হয়নি, পুরো এই রাজ্যের মধ্যে দিয়ে গঙ্গা এসে অ্যাট লাস্ট গিয়ে কিন্তু এইখানটায় গিয়ে আসলো। এই যে এতটা দূরত্ব ট্রাভেল করলো, এই রাজ্যের মধ্যেই কিন্তু গঙ্গা সব থেকে বেশি দূরত্ব ট্রাভেল করে, পরীক্ষায় কিন্তু প্রায়ই কোশ্চেন আসে গঙ্গা নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে সব থেকে বেশি দূরত্ব ট্রাভেল করে। তো গঙ্গা নদী এই রাজ্যটার নাম কি, এই রাজ্যটার নাম হচ্ছে উত্তর প্রদেশ। তো গঙ্গা নদী সব থেকে বেশি ট্রাভেল করছে কোন রাজ্যের মধ্যে দিয়ে, উত্তরপ্রদেশ। কতটুকু ট্রাভেল করছে, 1450 কিলোমিটার। তুমি দেখো ম্যাপ দেখলেই আমরা বুঝতে পারছি এইটুকু জায়গায় 110 কিলোমিটার, তো এইটুকু জায়গায় কত হলো, 1450 কিলোমিটার ট্রাভেল করলো। এরপর এই রাজ্যের মধ্যে দিয়ে বেরিয়ে গঙ্গা নদী দেখো এইখানে একটা অন্য একটা রাজ্য আছে, এই রাজ্যের মধ্যে ট্রাভেল করেছে। তো এই রাজ্যটা কোন রাজ্য, এই রাজ্যটা কিন্তু বিহার। বিহারে কিন্তু কালকে ইলেকশন হলো, ঠিক আছে, ইলেকশন হলো বলছি, বিহারে কিন্তু কালকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে তোমরা জানো, এই ইলেকশনের রেজাল্টও আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু সেই বিহার রাজ্য, এই বিহার রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এরপরে প্রবেশ করেছে বিহার। আচ্ছা, বিহারের মধ্যে দিয়ে গঙ্গা কতটুকু প্রবেশ করেছে, মানে কতটুকু প্রবাহিত হয়েছে, 400 কিলোমিটার কিন্তু বিহারের মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে। এরপর বিহার হয়ে গঙ্গা আরেকটা রাজ্যের মধ্যে দিয়ে প্রবেশ করেছে, এই জায়গাটায় সেই রাজ্যটা, ঠিক আছে, এই জায়গাটায় এইটুকু। তো এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের মধ্যে গঙ্গা কতটুকু ট্রাভেল করেছে, 45 কিলোমিটার। পরীক্ষার সময় এটাও কোশ্চেন আসে সব থেকে কম দূরত্ব গঙ্গা কোন রাজ্যের মধ্যে দিয়ে ট্রাভেল করেছে, তাহলে আমরা বলবো কি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে, যেটা হলো 45 কিলোমিটার। এবার এই যে এলাকাটা, এখান থেকে কিন্তু গঙ্গা আবার দুটো ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে। আর গঙ্গা এই অঞ্চল থেকে এই যে দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, এখান থেকে কিন্তু একটা ভাগ হুগলি নাম নিয়ে, এখান থেকে একটা ভাগ হুগলি নাম নিয়ে আমাদের কলকাতার মধ্যে দিয়ে একদম বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর একটা ভাগ কিন্তু এখান থেকে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অ্যাট লাস্ট সেটাও বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো আরেকটা রাজ্যের মধ্যে দিয়েও গঙ্গা প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের কোথায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে কত কিলোমিটার, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই পুরো হুগলির দৈর্ঘ্যটাকেও দেখব, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে 520 কিলোমিটার গঙ্গা ট্রাভেল করেছে। তো কটা রাজ্যের মধ্যে দিয়ে গঙ্গা ট্রাভেল করেছে, গঙ্গা 5টা রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এরপর এরপর গঙ্গা যদি আমরা উৎস থেকে দেখি না, গঙ্গা উৎস থেকেই কিন্তু গঙ্গা নাম নেয়নি, গঙ্গা উৎস থেকে কিন্তু বেশ কয়েকবার তার নাম চেঞ্জ করেছে। কি কি নাম চেঞ্জ করেছে একটা একটা করে চলো দেখে নিই সেটাও। আচ্ছা, এইখানটাতে আমরা সেটা দেখে নিই, কালিটাকে চেঞ্জ করে নিই। এই জায়গাটায় আমরা দেখে নিচ্ছি কি,
গঙ্গার নাম। একদম আমরা উৎস থেকে যদি দেখি, উৎস থেকে অর্থাৎ এই যে জায়গাটা, এই উৎস থেকে দেবপ্রয়াগ পর্যন্ত, উৎস থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা কিন্তু ভাগীরথী নাম নিয়েছে। উৎস মানে বুঝতেই পারছো, উৎস থেকে কতটুকু, দেবপ্রয়াগ। উৎস থেকে দেবপ্রয়াগ কি নাম নিয়েছে গঙ্গা, উৎস থেকে দেবপ্রয়াগ, কালিটাকে চেঞ্জ করে নিই আবারও একবার, ভাগীরথী। উৎস থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা যে নামটা নিয়েছে সেটা কি, সেটা হলো ভাগীরথী। পেন কালারটাকে আবার চেঞ্জ করে নিই। এরপরে দেবপ্রয়াগ থেকে, এরপর দেবপ্রয়াগ থেকে আমি ম্যাপেও দেখিয়ে দেবো, চিন্তা নেই। দেবপ্রয়াগ থেকে শুরু করে গঙ্গা প্রায় ধুলিয়ান পর্যন্ত, দেবপ্রয়াগ থেকে ধুলিয়ান পর্যন্ত এই গঙ্গার নাম কিন্তু আসলেই গঙ্গা ছিল। তারপরে আবার কিন্তু গঙ্গার নাম গঙ্গা না, যদিও আমরা গঙ্গাকে গঙ্গা বলে থাকি, কিন্তু এই দেবপ্রয়াগ থেকে ধুলিয়ান পর্যন্ত এই অঞ্চলটাই বেসিক্যালি এই নদীটাকে কিন্তু গঙ্গা বলা হয়। তার আগ পর্যন্ত এই নদীর নাম কি ছিল, তার আগে এই নদীটার নাম কিন্তু ছিল ভাগীরথী। ঠিক আছে, আচ্ছা। এরপর ধুলিয়ান থেকে নবদ্বীপ, ধুলিয়ান থেকে, ধুলিয়ান থেকে নবদ্বীপ, নবদ্বীপ জানো, নবদ্বীপ মায়াপুর, এই মায়াপুরে কি আছে, সব থেকে বড় ইস্কন মন্দির, তাই তো, ইস্কন আছে মায়াপুরে। নবদ্বীপ পর্যন্ত এই যে এলাকাটা, এই এলাকায় কিন্তু আবারও একবার কি নাম নেয়, আবারও একবার কিন্তু নাম নেয় ভাগীরথী। যেই ভাগীরথী নাম আগে ছিল, সরি কালারটাই তো চেঞ্জ করলাম না, যেই ভাগীরথী নাম আগে ছিল সেই ভাগীরথী নাম কিন্তু আরো একবার নেয় গঙ্গা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের জানতে হবে এই যে নবদ্বীপ থেকে, নবদ্বীপ থেকে একটা পার্ট, দাঁড়াও কালিটাকে আবার চেঞ্জ করে নি, নবদ্বীপ থেকে একটা পার্ট আমাদের বঙ্গোপসাগরে পতিত হয়েছে, অর্থাৎ বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। এই জায়গাটায় এসে কিন্তু এর নাম নিয়েছে কি, হুগলি নদী। এই জায়গাটায় গঙ্গাকে কিন্তু আমরা যতই গঙ্গা বলি, কিন্তু এটাকে কি নাম নিয়েছে, এই জায়গায় একে বলা হয় হুগলি বলে, হুগলি। দেখবে এই জন্য এই নদীটাকে অনেক ক্ষেত্রে হুগলি বলে, আবার কেউ কেউ এটাকেই গঙ্গা বলে ডাকে। ঠিক আছে, আচ্ছা। এরপর, এরপর ধুলিয়ান থেকেই, ধুলিয়ান থেকেই আরেকটা ভাগ বাংলাদেশে গেছে। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে পদ্মা। তো আমরা কি কি জানলাম, গঙ্গা নদী উৎপত্তি যখন হয়েছে, উৎপত্তি থেকে দেবপ্রয়াগ পর্যন্ত, ঠিক আছে, উৎপত্তি থেকে দেবপ্রয়াগ পর্যন্ত এর নাম ছিল কি, ভাগীরথী। তারপর দেবপ্রয়াগ থেকে এই যে ঝাড়খণ্ডের এই যে জায়গাটা, এই জায়গাটা কি, ধুলিয়ান। ঠিক আছে, এই ধুলিয়ান নামক জায়গা পর্যন্ত এর আসলেই নাম ছিল গঙ্গা। আর ধুলিয়ান থেকে দেখো এই নদীটা দুটো ভাগে ভাগ হয়েছে। তো ধুলিয়ান থেকে পশ্চিমবঙ্গের এই যে নদিয়া জেলার এই যে নবদ্বীপ পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত কিন্তু এর নাম ছিল কি, এর নাম ছিল আবারও একবার ভাগীরথী। আর এরপর থেকে এই যে বাকি এলাকা যেটা ট্রাভেল করলো, এই এলাকায় কিন্তু এর নাম হয়ে গেছিল বে অফ বেঙ্গল পর্যন্ত, হুগলি। আর একটা যেটা নাকি বিভক্ত হয়ে গেছিল, যেটা বাংলাদেশে প্রবেশ করেছিল, ওটা কিন্তু পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারপরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, এখান থেকে এই কটা জিনিস খুব ভালোভাবে আমাকে জানতে হবে। আচ্ছা, এরপর কিছু প্রয়াগের নাম সম্পর্কে আমাকে জানতে হবে। তার আগে আমরা একটু দেখে নিই আর এখান থেকে আমাদের কোনো কিছু বাদ যাচ্ছে নাকি।
মোটামুটি এখান থেকে আর কিছু বাদ যাওয়ার মতো নেই, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস এখানটা ইম্পর্টেন্ট আমাকে একটুখানি করে রাখা ভালো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট শহর, ঠিক আছে। গঙ্গার তীরে কিছু ইম্পর্টেন্ট শহর গড়ে উঠেছে, সেই শহরগুলোর নাম কয়েকটা একটুখানি জেনে রাখা ইম্পর্টেন্ট। কি কি? প্রয়াগরাজ। এই প্রয়াগরাজেই কিছুদিন আগে কি হয়েছিল তোমরা যদি জানো কমেন্ট বক্সে জানিও, যেটা নাকি 144 বছর পর পর হয়। একটা শহরের নাম কি? প্রয়াগরাজ। একটা শহরের নাম কি? বারাণসী। এই বারাণসীর প্রতিষ্ঠা কাকে বলা হয়? বারাণসী শহরের প্রতিষ্ঠাতা, বারাণসীকে উৎসবের শহর বলা হয়। তাছাড়াও বারাণসী শহরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? লর্ড শিবাকে, ঠিক আছে। ওল্ডেস্ট সিটি অফ ইন্ডিয়া, এটাও কিন্তু বারাণসীকে বলা হয়, ঠিক আছে। এছাড়া আর কোন শহর গড়ে উঠেছে ইম্পর্টেন্ট? লখনৌ। লখনৌ। আচ্ছা, এই যে লখনৌ শহর বলা হয়েছে, লখনৌকে সম্ভবত কিসের শহর বলা হয়? নবাবের শহর বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এই লখনৌ কোন নদীর তীরে? এই লখনৌ শহরটা অবশ্যই গঙ্গার পাশে, কিন্তু গঙ্গার একটা উপনদীর পাশেই এটা কিন্তু আছে, মনে রাখতে হবে। এটা হচ্ছে কিন্তু গঙ্গার গোমতী উপনদীর পাশে। গোমতী, এই দেখো ম্যাপেও দেখতে পারবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লখনৌ। কোন নদী, কোন উপনদী? গোমতী। তো মনে রাখবে কি করে? এলজি, এলজি কোম্পানির নাম সবাই শুনেছ। এল থেকে মনে রাখবে কাকে? লখনৌকে। আর জি থেকে মনে রাখবে কাকে? গোমতীকে। তো কোন উপনদীর পাশে? এলজি, লখনৌ, গোমতী নদীর পাশে। আচ্ছা, লখনৌ এর পরে আমাকে মনে রাখতে হবে পাটনা। পাটনা কোথায় আছে? পাটনা আছে বিহারে, ঠিক আছে। এই পাটনায় কিন্তু মানে প্রাচীনকালে ওই ষোড়শ মহাজনপদের সময় কিন্তু এই এলাকাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। আর একটা শহর, ইম্পর্টেন্ট শহর, যেটা হচ্ছে আমাদের কলকাতা। এই শহরটাও কিন্তু গড়ে উঠেছে কোথায়? গঙ্গা নদীর পাশে। এই শহরগুলোর নাম কিন্তু আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, 2008 সালে আমাদের জাতীয় নদী আমরা কাকে বলি? আমরা জাতীয় নদী বলে থাকি গঙ্গাকে, কিন্তু গঙ্গাকে এই যে জাতীয় নদী আমরা বলি, কবে থেকে বলে থাকি? 2008 সালে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার কে? মনমোহন সিং। মনমোহন সিং। 2008 সালে মনমোহন সিং গঙ্গাকে প্রথমবারের মতো ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করেছিল। ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করেছিল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতের গঙ্গাকে তাহলে কবে থেকে জাতীয় নদী বলা হয়? ভারতের গঙ্গাকে কিন্তু জাতীয় নদী বলা হয় 2008 সালের পর থেকে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গঙ্গার বাম তীরের উপনদী কোনগুলো আর ডান তীরের উপনদী কোনগুলো? এই যে আমরা বাম তীর, গঙ্গা, গঙ্গা তৈরি হয়েছে কি এই দিক থেকে এদিকে এসছে, মানে এই পাশটা তাহলে কি? এদিক, এইখান থেকে উৎপত্তি লাভ করেছে তো গঙ্গা, তাহলে এই সাইডটা কি? লেফট সাইড। আর লেফট সাইডে আমরা কি কি দেখছি? গোমতী, গন্ডক, ঘরঘরা, কোশি, এগুলো হচ্ছে লেফট ব্যাঙ্ক নদী, ঠিক আছে। আর যদি আমরা ডান দিকের যদি দিকে তাকাই, তাহলে গঙ্গার ডান দিকেও আমরা বেশ কিছু নদী দেখতে পারবো। গঙ্গার ডান দিকের মধ্যে কোনগুলো পড়ছে? ডান দিকের মধ্যে পড়ছে যমুনা, সোন, এই যে যমুনা নদী, ঠিক আছে, সোন, ঠিক আছে, এই যে সোন নদী, তারপরে দামদর, এগুলো কি ডান দিকে বা ডান তীরের উপনদী, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এর পরের স্লাইডে আর কি আছে দেখে নি। আচ্ছা, এখানে আরো কিছু আছে, এগুলোকে এখানেই বলি। আচ্ছা, আমরা একটু আগেই পড়েছিলাম দোয়াব কি? দুটি নদীর মধ্যবর্তী যে নাকি এলাকা, দুটো নদীর যে মধ্যবর্তী এলাকা, এটাকে দোয়াব বলে, তাই তো। তো আমরা দেখলাম কি, এই যে গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে কি? গঙ্গা নদী। আর যমুনেত্রী গ্লেশিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে কি? যমুনা নদী। তো এই যে গঙ্গা যমুনা দুটো নদীর মধ্যেও তো এই তো বৃহৎ এলাকা, তাহলে এটাকেও দোয়াব বলা হয়। আর এটাই কিন্তু সব থেকে বৃহৎ দোয়াব অঞ্চল, অর্থাৎ গঙ্গা প্লাস যমুনা,
এই যমুনাতে মনে রাখবে ওয়াই আছে, ঠিক আছে, যমুনা। সব থেকে বৃহৎ দোয়াব, বৃহৎ দোয়াব অঞ্চল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সব থেকে বৃহৎ দোয়াব অঞ্চল। আচ্ছা, এছাড়া আরেকটা কোশ্চেন আসে, দেখো গঙ্গা নদী তো এদিকে আছে, যমুনা নদীর পাশ থেকে অনেকটা পরে গিয়ে মিলিত হয়েছে, কিন্তু সব থেকে প্রথমে গঙ্গার সাথে যেই উপনদীটা মিশেছে সেই উপনদীটার নাম কি? রামগঙ্গা। এটাও ইম্পর্টেন্ট। গঙ্গার প্রথম উপনদী নাম কি? রামগঙ্গা। একইভাবে যদি বলে গঙ্গার বাম দিকের প্রথম প্রথম উপনদীর নাম কি, সেক্ষেত্রেও কিন্তু বলতে হবে কি? রামগঙ্গার কথা। আচ্ছা, এইগুলো বাদে আর এখান থেকে গঙ্গা সম্পর্কে আমাদের জানার নেই। গঙ্গা সম্পর্কে আর একটা জিনিস বাকি আছে, চলো সেইটুকু জেনে নিই, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, শহরের কথা অলরেডি বলে দিয়েছি, এইখানটায় ভালোভাবে এবার ফলো করো। মনে আছে বলছিলাম একদম উৎস থেকে, একদম উৎস থেকে কতটুকু, উৎস থেকে শুরু করে, মানে উৎস কোথায় হচ্ছে গঙ্গা নদীর, এই যে এইখানটা কিন্তু গঙ্গা নদীর উৎস, গঙ্গোত্রী গ্লেশিয়ার, ঠিক আছে। কালারটা চেঞ্জ করিনি। এই যে উৎস থেকে সরি, এই উৎস থেকে বলেছিলাম, উৎস থেকে দেবপ্রয়াগ পর্যন্ত এই যে জায়গাটায় গঙ্গা নদী কি নাম নিয়েছে? ভাগীরথী নাম নিয়েছে, ঠিক আছে, এটাই কিন্তু বলছিলাম। আর এই দেবপ্রয়াগের পর থেকেই কিন্তু গঙ্গা আসল গঙ্গা নামটা নিয়েছে, এই সেই জায়গাটা, ঠিক আছে। এবার দেখো গঙ্গা নদী তো নিজের মতো তো বইছিল, গঙ্গা নদী নিজের মতো বইছিল, এর সাথে আরো একটা নদীকে আমরা যদি দেখি এই পাশ থেকে, যেটা নাকি বদ্রীনাথ থেকে উৎপত্তি লাভ হলো, ঠিক আছে। আমরা এই নদীটা নিয়েই আমাকে বেসিক্যালি দেখতে হবে। একটা নদী কিন্তু বদ্রীনাথ থেকে উৎপত্তি লাভ হয়ে আসলো, এই যে এই নদীটা, এটা দেখো বদ্রীনাথ থেকে উৎপত্তি লাভ হয়ে এসছে। আমাদের যে নাকি কেদারনাথ বদ্রীনাথের কথা বলি, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে বদ্রীনাথ থেকে এই নদীটা উৎপত্তি লাভ করেছে, যেই নদীটার নাম কি? অলকনন্দা। এই যে নদীটার নাম দেখতে পাচ্ছ অলকনন্দা। এবার এই অলকনন্দা নদী তো নিজের মতো বইছিল, এবার অলকনন্দা যখন নিজের মতো বইছে, ঠিক সেই সময় ধৌলিগঙ্গা নামে একটা নদী এসে অলকানন্দার সাথে মিশে যায়। আর এই যে জায়গাটা সৃষ্টি হয় দুটো বড় নদীর মিলনের ফলে, এটাকেই কিন্তু বলা হয় বিষ্ণুপ্রয়াগ। একইভাবে দেখো অলকানন্দা নদী নিজের মতো বইছে, এই টাইমে একটা ইয়েলো রং দিয়ে যেটা এখানটা দেখো বোঝানো আছে, আরও একটা নদী এসে এখানটায় মিশে যায়। কোন নদী? নন্দাকিনী নদী এসে মেশে। এবার যেইখানটায় নাকি নন্দাকিনী নদী অলকানন্দার সাথে মিশছে সেইখানটায় একটা প্রয়াগের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় কি? নন্দপ্রয়াগ। আর একইভাবে আরও একটা নদী কিছুক্ষণ পরে এসে আবার এসে এখানটায় মেশে, এই এই নদীটার নাম কি? পিন্ডার নদী। পিন্ডার নদী যেখানে অলকানন্দার সাথে এসে মিশছে, এই যে গ্রিন কালার দিয়ে দেখো যেটা বোঝানো আছে, এই জায়গাটাকে বলা হয় কি? কর্ণপ্রয়াগ। এখানটা এটা হচ্ছে কর্ণপ্রয়াগ। এইটুকু তো হয়ে গেল। এরপর উল্টো সাইড থেকে আবার কেদারনাথ থেকেও একটা নদী আসছে, এসেও সেটাও কিন্তু অলকানন্দার সাথে মিশছে। এবার যেই নদীটা এইখানটায় মিশলো অলকানন্দার সাথে, এই নদীটাকে বলা হয় কিন্তু মন্দাকিনী নদী। আর মন্দাকিনী নদী যেইখানটায় অলকানন্দার সাথে মিশলো, সেখানেও একটা প্রয়াগ গড়ে উঠলো, যেটাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। একইভাবে একটা নদী কি, আরেকটা নদী ছিল যেটা হচ্ছে ভাগীরথী নদী। ভাগীরথী নদী মানে কি? আসলে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা যেটা উৎপত্তি হয়ে আসলো, সেটাও একটা জায়গায় গিয়ে কোথায় কোথায় মিশলো? এই অলকানন্দার সাথেই মিশলো। আর সেইখানটাই গড়ে উঠলো কি? দেবপ্রয়াগ। এই জন্য বলা হয় এই দেবপ্রয়াগ পর্যন্ত, গঙ্গোত্রী হিমবাহ থেকে দেবপ্রয়াগ পর্যন্ত নদীটার নাম কি? ভাগীরথী। আর এরপর থেকেই কিন্তু বেসিক্যালি আসল গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তো এই প্রয়াগগুলোকে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রয়াগ, প্রত্যেকটা প্রয়াগ থেকে কিন্তু কোশ্চেন আসে। আর কিভাবে এমসিকিউ এর সময় প্রয়াগগুলোকে মনে রাখবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো একটা নদী তো সব জায়গায় কমন, কোন নদীটা কমন ছিল? অলকনন্দা। অলকনন্দা। এবার অলকনন্দার সাথে যেখানে নাকি ধৌলিগঙ্গা এসে মিশলো, ধৌলিগঙ্গা এসে মিশলো, সেই জায়গাটায় কোন প্রয়াগ তৈরি হলো? বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ। এই দেখো
ধৌলিগঙ্গা মিশলো, বিষ্ণুপ্রয়াগ তৈরি হলো। তো কিভাবে মনে রাখবে? দেখো, কার পা? ভগবানের পা আমরা ধোয়াই, তো বিষ্ণু ভগবানের পা ধোয়াই। অলকানন্দা তো ফিক্স, কার পা ধোয়াবে? বিষ্ণুর পা ধোয়াবে। তো সেখান থেকে মনে রাখবে অলকানন্দা আর ধৌলিগঙ্গা থেকে ধোয়া কথাটাকে রিলেট করে মনে রাখবে কি? বিষ্ণু প্রয়াগের কথা। একইভাবে অলকানন্দা তো ফিক্সড, এর সাথে এর পরের নদী কোন নদী মিশেছে? এরপরে মিশেছে কোন নদী? নন্দাকিনী। নন্দাকিনী। এবার যেখানে অলকানন্দার সাথে নন্দাকিনী মিশছে, দেখো নন্দ থেকে নন্দ তোমরা বুঝতেই পারবে এই প্রয়াগটার নাম কি হবে? নন্দ প্রয়াগ। এটা নর্মালি তোমাদের মনে থাকবে। একইভাবে অলকানন্দার সাথে এরপরে কোন নদী এসে মিশছে? পিন্ডার নদী এসে মিশছে। যেখানে পিন্ডার নদী এসে মিশলো, এটাকে আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, পিন আমরা কোথায় পড়ি? পিন দেখবে অনেক সময় কানে পিন টাইপের জিনিস পড়ে না, তো কান থেকে মনে রাখবে কর্ণ। তো পিন্ডার রিভার যেখানে অলকানন্দার সাথে মিশছে, সেখানটায় সেখানটায় কোন প্রয়াগ গড়ে উঠছে? কর্ণ প্রয়াগ গড়ে উঠছে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে অলকানন্দার সাথে দেখো আরো একটা নদী। কোন নদী? মন্দাকিনী নদী। কোথার থেকে আসলো? কেদারনাথ থেকে আসলো। কোন নদী? মন্দাকিনী। আর এই যে মন্দাকিনী যে এসে মিশলো, এখানটাও একটা প্রয়াগ গড়ে উঠলো। তো এখানটায় কোন? মন্দ মানে কি? খারাপ। খারাপ থেকে মনে রাখতে পারো রুদ্র। তো রুদ্র বা উগ্র, ঠিক আছে? সেখান থেকে মনে রাখতে পারবে যেখানে অলকানন্দার সাথে মন্দ বা খারাপ মিশছে, সেখানটা রুড, জিনিসটা রুড হয়ে যাবে। অর্থাৎ কোন প্রয়াগ গড়ে উঠবে? রুদ্রা প্রয়াগ। ঠিক আছে? আর একটা অলকানন্দের সাথে যেখানটায় নাকি ভাগীরথী এসে মিলছে, মানে গঙ্গা নদী যেটা এসে মিশলো, সেইখানটায় যে প্রয়াগটা গড়ে উঠলো, সেটা কোন প্রয়াগ? দুটো বড় নদী, মানে অলকানন্দা আগের থেকেই বড়, একা বয়ে বয়ে আসছে, তার সাথে গঙ্গার মতো নদী মানে ভাগীরথী নদী এসে মিশছে, সেখানটা কোন প্রয়াগ গড়ে উঠবে? দেবের প্রয়াগ, অর্থাৎ দেবা প্রয়াগ। ঠিক আছে? এইভাবে আমরা প্রয়াগগুলোর নাম খুব সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, গঙ্গার বৃহত্তম উপনদী কোনটা? এর আগের স্লাইডেই আমরা দেখেছিলাম, হয়তো আলোচনা করতে ভুলে গেছি। এই দেখো গঙ্গা নদী, এর সাথে অনেক নদী এসে মিশছে, কিন্তু যদি আমরা দৈর্ঘ্যের দিক থেকে দেখি না, তাহলে এই যে নদীটা, এটা দেখো সব থেকে বেশি দূরত্ব ট্রাভেল করে এসে মিশেছে। তো গঙ্গার বৃহত্তম উপনদীর নাম কি? এখানটাই লিখে দিই, এখানটাই লিখে দিই। গঙ্গার প্রথম উপনদী, আর যদি বলে গঙ্গার বৃহত্তম উপনদী, তাহলে আমরা কি বলবো? উপনদীর নাম কি? যমুনা। ইয়ামুনা। ঠিক আছে? আচ্ছা, গঙ্গার থেকে মোটামুটি এর থেকে বেশি আমাদের আর লাগবে না, গঙ্গা পুরো শেষ। উত্তর ভারতের এবার আমরা করব লাস্ট নদী সম্পর্কে, যেটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র রিভার সম্পর্কে। আচ্ছা, ব্রহ্মপুত্র রিভার সম্পর্কে আমাদের কি কি জানতে হবে? প্রথমেই জানতে হবে এই যে ব্রহ্মপুত্র রিভার, এর দৈর্ঘ্য কতটুকু? ব্রহ্মপুত্র রিভারের দৈর্ঘ্য কি? 2960 কিলোমিটার। আচ্ছা, ব্রহ্মপুত্র রিভার কোথার থেকে উৎপত্তি লাভ করেছে? ব্রহ্মপুত্র রিভার উৎপত্তি লাভ করেছে চেমায়ুংদুং গ্লেশিয়ার থেকে। ঠিক আছে? কোথার থেকে উৎপত্তি লাভ করেছে? চেমায়ুংদুং গ্লেশিয়ার। এটাও কোথায় আছে? তিব্বতে আছে। ঠিক আছে? মনে রাখতে হবে, তিব্বতে চেমায়ুংদুং গ্লেশিয়ার থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, এরপরে দেখো এই নদীটা কি নাম নিয়েছে? ইয়ারলুং সাংপু। অর্থাৎ চীনের মধ্যে থেকে এই নদীর মানে ব্রহ্মপুত্র নদ সম্পর্কে প্রথমেই যেটা নাকি জিজ্ঞেস করবে তোমাকে, কোন নদী নিয়ে পড়ছে আগে লিখে নি, ব্রহ্মপুত্র। প্রথমেই যেটা জিজ্ঞেস করবে ব্রহ্মপুত্র নদ চীনে কি নাম নিয়ে চীনে কি নামে পরিচিত? তো আমরা বলবো কি? ইয়ারলুং সাংপো। ঠিক আছে? চীনে ব্রহ্মপুত্রকে কি বলা হয়? ইয়ারলুং সাংপো। এবার চীনে তো ইয়ারলুং সাংপো থাকলো, বা তিব্বতে। এরপরে এই যে ভারতের যখন নাকি এই যে আসাম অঞ্চলে যখন প্রবেশ করছে না, এ একটা নতুন নাম নেয়। তাহলে ফার্স্টে আমরা কি জানলাম? দাঁড়াও, কোথায় গেল পেন? ফার্স্টে এর নাম জানলাম কি? সাংপো, ইয়ারলুং সাংপো। কোথায়? তিব্বতে। তাই তো? এরপরে এ একটা নাম নিচ্ছে কোথায় এসে? ভারতের এই আসামের কাছে এসে। তখন এর নাম নেয় কি? ডিবং। ডিবং বা বা ডিহং, এই নাম নিয়ে প্রবেশ করে। তারপরে যখন নাকি আসামে পুরো যখন নাকি প্রবেশ করে গেল, তারপর থেকে এটার নাম হয়ে গেল কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র।
আর এটা কিন্তু এই যে ভারতের এই যে আসাম এই সব অঞ্চলের মধ্যে দিয়ে অ্যাট লাস্ট এসে কিন্তু আবার বাংলাদেশে প্রবেশ করেছে। এবার বাংলাদেশে যখন এই যমুনা নদী প্রবেশ করলো, বাংলায় এ বাংলাদেশে এর নাম কিন্তু আবার হয়ে যায় কি, যমুনা। বাংলাদেশের নাম হয়ে যায় যমুনা। এইখানে যমুনার ক্ষেত্রে JAMUNA। আর আমাদের ইন্ডিয়ায় যে যমুনা ছিল YAMUNA। এটাকে একটুখানি মনে রেখে দেবে। তো চারটে ভাগে বিভক্ত হয়ে অ্যাট লাস্ট বাংলাদেশের মধ্যে দিয়ে পদ্মার সাথে মিলিত হয়ে, পদ্মা মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে কিন্তু একদম লাস্টে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানটা দেখো একটা নদী আছে লোহিত, ব্রহ্মপুত্রের একটা উপনদী আছে দেখো, এই যে লোহিত। এই লোহিত নদীর উপরে কিন্তু লংগেস্ট রোড আছে। কি আছে? লংগেস্ট রোড আছে। ঠিক আছে, লংগেস্ট রোড ব্রিজ, লংগেস্ট রোড ব্রিজ আছে, মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় না এই ব্রিজটার নাম জিজ্ঞেস করে, ব্রিজটার নাম কি? ঢোলা ব্রিজ। ঠিক আছে। বা এটাকে আবার আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। হাজারিকা ব্রিজ কোথায় আছে? এই লোহিত নদীর উপরেই আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখো, এই যে একটা ওই যে বলেছিলাম না, ধুলিয়ানের কাছ থেকে, ধুলিয়ানের কাছ থেকে গঙ্গা দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা হচ্ছে তোমার নবদ্বীপের মধ্যে দিয়ে, কলকাতার মধ্যে দিয়ে হুগলি নাম নিয়ে এসে বঙ্গোপসাগরে মিশেছিল, আর একটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকে গেছিল। এর মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে একটা ব শেপের একটা জায়গা, এই যে জায়গাটা, এইখানটায় কিন্তু সব থেকে বিশ্বের সব থেকে বৃহত্তম বদ্বীপ অঞ্চল গড়ে উঠেছে, পৃথিবীর বৃহত্তম। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে। নাম কি তার? নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরবন। সুন্দরবন কি কিসের জন্য পরিচিত? সুন্দরী গাছের জন্য কিন্তু পরিচিত। ঠিক আছে। সুন্দরী গাছে কি দেখা যায়? শ্বাসমূল টেসমূল দেখা যায়। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস আমাকে জানতে হবে, এই যে এলাকাটা না, এরকম একটা জায়গায় ব্রহ্মপুত্র নদের পাশেই কিন্তু এই আসামে পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপও গড়ে উঠেছে। নদী দ্বীপ গড়ে উঠেছে, যার নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম মাজুলি। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাজুলি দ্বীপ গড়ে উঠেছে। আচ্ছা, আহ, আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে জায়গাটায়, এই জায়গাটায় ব্রহ্মপুত্র নদের উপরেই একটা দীর্ঘতম রেলওয়ে ব্রিজও আছে। ব্রহ্মপুত্রের উপরে কি আছে? একটি দীর্ঘতম রেলওয়ে ব্রিজ আছে। রেলওয়ে ব্রিজ, যার নাম কি? একটা বৃহত্তম রেলওয়ে ব্রিজ, যার নাম হচ্ছে বগিবিল ব্রিজ। বগিবিল ব্রিজ আছে, এটাকেও মনে রাখতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এতটুকু হয়ে গেল। আর কিছু আমার কিছু বলতে হবে? সব বলা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে পারো, এই যে নদীটার কথা বললাম না, মানে ব্রহ্মপুত্র নদ, ফার্স্টে কোথায়? ফার্স্টে গেছে চীন, তারপরে কোথায়? চীনের পর থেকে ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে কিন্তু বাংলাদেশ, এটাই গেছে। আরেকটা জিনিস এখানটা একটু ভালোভাবে ফলো করো, এটা তো ব্রহ্মপুত্র নাম নিয়ে আসলো, এই পদ্মা নদীর সাথে মিশলো, তাই তো? পদ্মা নদীর সাথে মেশার পরে এটা কি নাম নিল? এটা নাম নিয়েছিল এইখানটা থেকে যমুনা। যমুনার নাম নিয়ে যাচ্ছিল। এই সময় বাংলাদেশে একটা নদী আছে দেখো, মেঘনা নদী, আবার এটার সাথে মিশলো যমুনার সাথে, কিন্তু এরপর থেকে কিন্তু মেঘনা নাম নিল। এইখানটা আবার মেঘনা নাম নেওয়ার কারণ কি? কারণ মনে রাখবে, যেই নদীতে জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি থাকবে না, দুটো নদী যদি মিশে যায়, তারপর থেকে ওই নদীটা বেশিরভাগ ক্ষেত্রেই ওই যেই নদীটা বেশি জল ধারণ করছিল তার নাম নিয়েই বাকিটা প্রবাহিত হবে। ঠিক আছে। আচ্ছা,
আহ, এই যে আমরা সাংপোর কথা বলছিলাম না, এটাকে না অনেক ক্ষেত্রে বলা হয় থার্ল জাংপো, ঠিক আছে, থার্ল জাংপো, এটাকেও মনে রাখবে, জাংবো। আচ্ছা, বাকি বাদিকের আমরা জানলাম কি, বাদিকে আছে ডিহং বা ডিবং, লোহিত নদী, ধানসিঁড়ি নদী। এই ধানসিঁড়ি নদীর কথা আমরা কিন্তু এর আগেও পড়েছি, ঠিক আছে। আচ্ছা, আমি এই দুটো পয়েন্ট আমি এখানে এক্সট্রা লিখিয়েই দিচ্ছি। বাদিকে কি আছে, বাদিকের ব্রহ্মপুত্রের বাদিকের উপনদীর মধ্যে কি কি আছে, বাদিকের মধ্যে আছে ডিবং নদী, ডিবং, তারপরে হচ্ছে লোহিত, ছোটবেলায় বাংলা বইতে একটা নাম পেতাম আমরা ধানসিঁড়ি, সেই ধানসিঁড়ি নদী, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডান দিকের যদি দেখি, ডান দিকের উপনদী, তাহলেও আমরা বেশ কিছু নাম পাবো। ডান দিকের মধ্যে রায়ডাক, রায়ডাক, জলঢাকা, তিস্তা। তিস্তাকে কি বলা হয়, তিস্তা নদীকে বলা হয় ত্রাসের নদী, এটাও মনে রেখো, ঠিক আছে। তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। আচ্ছা, এগুলো হয়ে গেল। কোন কোন নগর গড়ে উঠেছে ব্রহ্মপুত্রের নিচে, নগর বা শহর? খুব ইম্পর্টেন্ট একটা নগর আছে তার মধ্যে, কি, গুয়াহাটি, গুয়াহাটি। কামাখ্যা মন্দির আছে, ঠিক আছে এখানে। তেজপুর, শিলঘাট, এই এরিয়া কিন্তু ব্রহ্মপুত্রের আশপাশেই গড়ে উঠেছে নগরগুলো। আচ্ছা, আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটাকে একটু মনে রেখে দিতে পারো, 3 নম্বর, ব্রহ্মপুত্রকে না, ব্রহ্মপুত্রকে পৃথিবীর, এটা কিন্তু পৃথিবীর, ব্রহ্মপুত্র পৃথিবীর সব থেকে উচ্চতম নদী, সব থেকে উচ্চতম নদী। এই জন্য এই ব্রহ্মপুত্র নদীর আরেকটা নাম আছে, আকাশ নদী। এই জন্য ব্রহ্মপুত্রকে আকাশ নদীও বলা হয়। আচ্ছা, আরেকটা লাস্ট জিনিস, এটাও খুব ইম্পর্টেন্ট, ভারতের যত নদী আছে, ভারতের যত নদী আছে, সেই নদীগুলির মধ্যে সব থেকে বেশি জল, জল পরিবহন করে, জল পরিবহন করে কোন নদী? ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। বাস, 3টে নদী, নর্থ ইন্ডিয়ার 3টে নদী পুরো কমপ্লিট। তাহলে নর্থ ইন্ডিয়ান নদী নিয়ে আর তোমাদের অসুবিধা থাকার কথা না। এরপরেও যদি অসুবিধা হয়, গঙ্গা, ব্রহ্মপুত্র আর হচ্ছে তোমার সিন্ধু নদী সম্পর্কে তাহলে জানাতে পারো। পরের দিন কোনো একটা ভিডিওতে আমরা দক্ষিণ ভারতের নদী, অর্থাৎ যে নাকি পেনিনসুলার রিভারগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো মোটামুটি পুরোটা ডান। যদি এরপরেও তোমাদের কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। কোনো ধরনের কমেন্ট, কোনো ধরনের সাজেশন থাকলে অবশ্যই জানিও।